বন্ধ করা। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স বিষয়ের পরমাণুর গঠন সম্পর্কে জানব। তো পরমাণুর গঠন জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে একটি পরমাণুর মধ্যে কি কি থাকে। আমরা জানি একটি পরমাণুর মধ্যে 3টি কণা থাকে। এভাবে লিখি আমি। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রনকে আমরা ই দিয়ে লিখি, প্রোটনকে পি দিয়ে লিখি, নিউট্রনকে এন দিয়ে লিখি। ইলেকট্রনের -1 0, প্রোটনের 1 0, আর নিউট্রনের 1 0। এবার দেখো একটি ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের চার্জ +1.6 × 10⁻⁻19 কুলম্ব। আমরা জানি একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। আমি ধর একটি উদাহরণ নিলাম, কার্বন 6 12 14 নিলাম। আমি এখানে কার্বন 6 14 আইসোটোপটি নিলাম। এর মধ্যে এটিকে আমরা কি বলবো? ভর সংখ্যা। এটি ভর সংখ্যা, আর এটি প্রোটন সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দিয়ে লিখি, প্রোটন সংখ্যাকে জেড দিয়ে লিখি। এই প্রোটন সংখ্যা আবার প্রোটন সংখ্যায় হলো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। এবার দেখো একটি পরমাণুতে যতগুলি ইলেকট্রন থাকে ঠিক ততগুলি প্রোটন থাকে। এই পরমাণুতে যেরকম আমরা কার্বন পরমাণুর উদাহরণ নিয়েছি, এটি আমি মুছে দিচ্ছি। তাহলে উপরে যেটা থাকে এটা ভর সংখ্যা, এটা আমরা এইভাবেও লিখতে পারি। ধরো কার্বন 14 6। এবার দেখো এই পারমাণবিক সংখ্যা যে লিখবো আমরা সবসময় এই বাঁদিকে নিচের দিকে লিখব, কিন্তু ভর সংখ্যা আমরা এদিকে ডান দিকে উপরের দিকেও লিখতে পারি, আবার বাঁ দিকেও লিখতে পারি। কিন্তু পারমাণবিক সংখ্যা সবসময় আমরা বাঁ দিকে নিচের দিকে লিখব। এবার দেখুন তাহলে এখানে দেখো ভর সংখ্যা, এই পরমাণুটির ভর সংখ্যা A = 14 অ্যাটমিক মাস, A ফর অ্যাটমিক মাস। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা Z = 6। ইলেকট্রন সংখ্যা E = 6। আমরা আগে বলেছিলাম যে একটি পরমাণুতে যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। এবার দেখো এই কনসেপ্ট অনুযায়ী এই কার্বন পরমাণুতে 6টি প্রোটন আছে, আবার 6টি ইলেকট্রন আছে, তাই পরমাণুটি কি নিস্তরিত হয়। কেন কি এখানে যদি 6 দিয়ে আমি মাল্টিপ্লাই করি, এখানেও 6 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে নেট চার্জ যে হয়, নেট চার্জ 0।
কেন কি এটা মাইনাস, এটা কি প্লাস। এবার দেখো নিউট্রন সংখ্যা নির্ণয় করব আমরা। নিউট্রন সংখ্যা নির্ণয় করব। এবার দেখো সূত্রটি হলো A ইকুয়ালস টু জেড প্লাস এন, যেখানে এ ভর সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা, আর এন নিউট্রন সংখ্যা। তাহলে আমরা এন এর মান যদি বের করি, তাহলে জেড প্লাস এন ইকুয়ালস টু এ। তাহলে এখানে দেখো এন ইকুয়ালস টু এ মাইনাস জেড। এখানে এ কত, 14, আর জেড কত, 6। তাহলে নিউট্রন সংখ্যা এন এর মান হলো 8। তাহলে নিউট্রন সংখ্যা হলো 8। তাহলে এখানে দেখো ভর সংখ্যা 14, প্রোটন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 8। এবার দেখো এখানে যদি আমরা অন্য আরেকটি উদাহরণ নিই, ধরো আমি হাইড্রোজেনের আইসোটোপ নিলাম। হাইড্রোজেন 1, 3। আমরা জানি হাইড্রোজেনের 3টি আইসোটোপ, 1, 1, হাইড্রোজেন 1, 2, হাইড্রোজেন 1, 3। প্রোটিয়াম, ডয়টেরিয়াম, এটা টাইটেনিয়াম। তাহলে এখানে আমরা হাইড্রোজেনের তৃতীয় আইসোটোপটি, এখানে দেখো ভর সংখ্যা 3, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1। আমরা জানি যে কটি প্রোটন থাকে সে কটি ইলেকট্রনও থাকে, 1। আর নিউট্রন সংখ্যা তাহলে এখানে কি হবে, 3 মাইনাস 1 ইকুয়ালস টু 2। হাইড্রোজেনের যে 3টি আইসোটোপ আছে তাদের মধ্যে ট্রিটিয়াম আইসোটোপটি তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ। অর্থাৎ এর মধ্যে থেকে আলফা, বিটা, গামা এ ধরনের রশ্মিগুলো নির্গত হতে পারে। আমরা জানি যে সমস্ত মৌল থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হয় তাদের আমরা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট বলি। এবার তোমাদের একটি পরীক্ষায় প্রশ্ন আসে যে এমন একটি মৌলের নাম বলো যার নিউট্রন সংখ্যা নেই। তাহলে একটি মৌল আছে এমন, যেটি হলো হাইড্রোজেনের প্রোটিয়াম আইসোটোপ। এর মধ্যে দেখো, এগুলি মুছে দিই আমি। ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1। আমরা জানি যে কটি প্রোটন থাকে সে কটি ইলেকট্রনও থাকে, 1। আর নিউট্রন সংখ্যা 1 মাইনাস 1 করলে 0। তাহলে হাইড্রোজেনের এই আইসোটোপটিতে কোনো নিউট্রন সংখ্যা নেই। এবার দেখো আমাদের যতগুলি মৌল আছে তাদের মধ্যে 20টি মৌলের নাম প্রথমে আমাদের মুখস্থ করে নিতে হবে। এই 20টি মৌলর নাম অবশ্যই আমাদের কি মুখস্থ করতে হবে, চিহ্ন সহকারে। যেরকম প্রথম মৌলটি, এখানে আমি শুধুমাত্র সংকেত চিহ্নগুলি লিখে দিচ্ছি। হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তারপরে 11 নম্বরে সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। তাহলে দেখো এখানে 20টি মৌলের নাম লিখে দিয়েছি, চিহ্ন। তাহলে এখানে দেখো 20টি মৌলের চিহ্ন, আর এই যে সিরিয়াল নাম্বারগুলি দিয়েছি এগুলি এদের কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে প্রথমে এগুলি মুখস্থ করে নিবে তোমরা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই 20টি মৌল যদি মুখস্থ থাকে, তাহলে যদি তোমার হঠাৎ করে যদি ধরো তোমার সালফারের প্রয়োজন পড়লো, তাহলে তুমি মুখস্থ করে বের করতে পারবে যে সালফারের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত, 16। এই 20 পর্যন্ত মুখস্থ করলে তোমাদের অনেকটাই এগিয়ে থাকবে তোমরা। এবার দেখো আমরা এবার পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাসগুলি শিখব। ইলেকট্রন বিন্যাস কি করে করব, আগে জানি আমরা প্রথমে যে পরমাণুর কেন্দ্র যে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। প্রোটনের চার্জ প্লাস, তাই আমরা পজিটিভ প্লাস সাইন দিলাম, আর নিউট্রন চার্জবিহীন তাই 0 লিখলাম। আর এর বাইরের কক্ষপথে থাকে ইলেকট্রন, বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি থাকে। আর নিউক্লিয়াসের কেন্দ্র থেকে ইলেকট্রন পর্যন্ত যে দূরত্বটা হয় সেটাকে আমরা কি বলি, পারমাণবিক ব্যাসার্ধ। এবার দেখো কোন কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকবে, আমরা সেগুলি কি করে জানব। তো এখানে একটি সূত্র আছে, বোরের সূত্র। ফর্মুলাটি হলো 2n²। প্রথমে দেখো নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের প্রথম কক্ষপথকে আমরা কি বলবো, কে কক্ষপথ, কে কক্ষপথ। তারপরটিকে আমরা বলবো এল কক্ষপথ, তারপরটিকে আমরা বলবো এম কক্ষপথ, এভাবে তারপরটিকে আমরা বলবো এন কক্ষপথ। তাহলে আমাদের এখানে কক্ষপথগুলি কি কি পেলাম, কে, এল, এম, এম, এন। কে কক্ষপথটি এন এর মান 1 ধরবো, তারপরটি 2, তারপরটি 3, তারপরটি 4। তাহলে মনে রাখার সুবিধার জন্য আমরা কি করব, প্রথমেই যেহেতু সূত্রটিতে 2 আছে তাহলে 2 প্রত্যেকটিতে আমরা 2 দিয়ে দেব। তারপর প্রথম কক্ষপথে এন এর মান 1 নেব, তারপরটিতে 2, তারপরটিতে 3, তারপরটিতে 4। এবার যেহেতু স্কোয়ার আছে n ইকুয়ালস টু, এখানে n ইকুয়ালস টু 1 নিলাম, n ইকুয়ালস টু 1 নিলাম। তাহলে তো এখানে কত হচ্ছে, 1 1 1, 2 1 2। তারপরটিতে দেখো n এর মান এখানে 2 নেব, 2 স্কোয়ার, এখানে নেব n এর মান 3, আবার এখানে নেব n এর মান 4। আরও যদি প্রয়োজন পড়ে তখন আমরা আরও নেব, একটু আমি দূরে লিখে দিচ্ছি এটা, n ইকুয়ালস টু 3, n ইকুয়ালস টু 4। এখানে দেখো 3 স্কোয়ার, এখানে 4 স্কোয়ার, 3 × 9, 9 × 18, আর এখানে 2 × 4, 4 × 8। তাহলে 4 × 16, 16 × 32। তাহলে দেখো প্রথম নিউক্লিয়াসের প্রথম পরে যে প্রথম কক্ষপথটি সেটাতে ইলেকট্রন থাকবে 2টি,
তারপরটিতে 8টি, তারপরটিতে 18টি, তারপরটি 32টি। এভাবে করে আমরা পরমাণুর গঠন জানব। তো পরমাণুর গঠন যখন আমরা ইলেকট্রন বিন্যাস দেখাবো তখন আমাদের পারমাণবিক ভরটির প্রয়োজন হবে না, শুধুমাত্র প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যার প্রয়োজন হবে। তো প্রথমে দেখো, প্রথমে আমি সোডিয়াম পরমাণু নিচ্ছি, সোডিয়াম Na। এর পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম। সোডিয়ামের হচ্ছে 11। তাহলে আমি এখানে একটি নিউক্লিয়াস অঙ্কন করি। নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন। প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 2টি। তাহলে 2টি ইলেকট্রন আমি দিলাম। এখানে ইলেকট্রনের সাইন মাইনাস, মানে চিহ্ন পজিটিভ নেগেটিভ হয়, তার জন্য মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে প্রথম কক্ষপথে আমি বসালাম 2টি। এবার দেখো তার পরের কক্ষপথে কয়টি বসে? পরের কক্ষপথে বসে 8টি। তাহলে 8টি ইলেকট্রন বসে আমি 1 2 3 4 5 6 7 8, মাইনাস সাইন দিয়ে দেবো, কেন কি ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এবার দেখো 8টা বসে গেল। আর কটি ইলেকট্রন আছে? শেষের কক্ষপথে থাকা উচিত 18টা, কিন্তু এর তো আর 18টা নাই, শুধুমাত্র একটা আছে। তাহলে আমরা একটা ইলেকট্রন দেব। তাহলে আমরা দেখলাম যে সোডিয়াম, এটি হলো সোডিয়াম পরমাণুর অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার অফ সোডিয়াম। অ্যাটমিক স্ট্রাকচার অফ সোডিয়াম। এবার দেখো আমরা এবার ক্লোরিন পরমাণুর গঠন জানব। প্রথমে দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন। এবার দেখো প্রথম কক্ষপথ কটি ইলেকট্রন থাকে? 2টি। একটি ইলেকট্রন, এর একটি ইলেকট্রন। পরের কক্ষপথে ইলেকট্রন থাকে 8টি। এটি গোলাকার হবে। 1 2 3 4 5 6 7 8, সবগুলিতে মাইনাস সাইন দিয়ে দেবো। তাহলে প্রথমে 2টি, পরে 8টি। ক্লোরিনের আছে কতটি? 17টি। এর মধ্যে 8 আর 2 10টি বসে গেছে। আর কতটি আছে? 10 17 মাইনাস 10, আর 7টি ইলেকট্রন আছে। যেহেতু শেষের কক্ষপথে 18টি ইলেকট্রন থাকা উচিত, কিন্তু ক্লোরিনের কাছে 18টি ইলেকট্রন নেই, তাই অবশিষ্ট যে কটি ইলেকট্রন আছে 7টি, এই 7টি ইলেকট্রন এখানে বসাবো। 1 2 3 4 5 6 7। এটি হলো ক্লোরিন এর ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস। এবার দেখো আমরা জানবো এবার কি করে মানে বিভিন্ন রকম যৌগ গঠিত হয়। সাপোজ ধরো সোডিয়াম ক্লোরাইড NaCl,
NaCl। আমরা যে খাদ্য লবণ, এটিকে আমরা খাদ্য লবণ। আমরা প্রতিদিন যে লবণ খাই সেই লবণের সংকেত NaCl, খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইড, যাকে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এবার দেখো সোডিয়াম ক্লোরাইডের বাইরের কক্ষ হতে একদম শেষের কক্ষ হতে যে ইলেকট্রনটি থাকে, একটি ইলেকট্রন থাকে, এটিকে আমরা বলবো যোজক ইলেকট্রন। যোজক ইলেকট্রন সোডিয়ামের একটি, আর ক্লোরিনের আছে 7টি, 1 2 3 4 5 6 7। এবার দেখো যে কোনো মৌল যৌগ গঠনের সময় যে কোনো পরমাণু চায় যে তাদের বাইরের কক্ষে মিনিমাম 8টি ইলেকট্রন যেন থাকে, 8টি ইলেকট্রন, তাহলে তারা কি সুস্থিত হয়। তাহলে এখানে দেখো 2 8 1 আছে। সোডিয়াম যে চাবে একটি ইলেকট্রন যদি না থাকতো তাহলে তার কি 2 8 হতো, মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আর ক্লোরিনের এখানে কি আছে, শেষের কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, সে চায় যে তারও যেন কি 8টি ইলেকট্রন হয়। তাই সোডিয়াম কি বললো, একটি ইলেকট্রন তার বেশি আছে, একে দিয়ে দিল। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হলো 2 8, অষ্টক সূত্র মান্য হয়েছে। আবার এখানে দেখো 2 8, নিজের 7টা ছিল আর একটা সোডিয়ামের কাছ থেকে নিল, তাহলে 8, সুস্থিত হয়ে গেল। তাহলে দেখো সোডিয়াম যেহেতু ইলেকট্রন দিল, NaCl যৌগটি গঠিত হলো এটি থেকে NaCl। এটি সোডিয়াম যেহেতু ইলেকট্রন দিল তাই সে পজিটিভ, মানে ধনাত্মক। আর ক্লোরিন ইলেকট্রন নিল তাই সে ঋণাত্মক। আবার দেখো আমি যদি এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা বলি, Mg ম্যাগনেসিয়াম 12 আর ক্লোরিনের হচ্ছে 17। আমরা তো ক্লোরিনের জানলাম যে 2 8 7 আর ম্যাগনেসিয়ামের 2 8 2। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের 2টি ইলেকট্রন Mg, দুদিকে দিলাম, আর ক্লোরিনের 7টি ইলেকট্রন 1 2 3 4 5 6 7। আবার দেখো মানে ক্লোরিনের কি 7টি। এবার দেখো এর 2 8 2 আছে আর এর 2 8 7, আবার 2 8 7। ম্যাগনেসিয়াম একটি ইলেকট্রন এখানে দিয়ে দিল, তাহলে এবার এখানে কি হলো দেখো 2 8 8। এই ম্যাগনেসিয়াম এখানে একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে এখানে 2 8 8। দেখো প্রথমে 7 ছিল, পুরা 8টি ইলেকট্রন হয়ে গেল। 8টি ইলেকট্রন সম্পূর্ণ হলে সে কি সুস্থিত হয়, আর এরও 2 8 হয়ে গেল। তাহলে যৌগটি হলো MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা যদি আয়নিত হয়, Mg যেহেতু 2টি ইলেকট্রন দিয়েছে 2 পজিটিভ প্লাস Cl নেগেটিভ, এই 2টি সামনে চলে আসে। এভাবে বইয়ে অনেক উদাহরণ আছে, যদি ভালোভাবে বুঝতে পারে তাহলে তো ভালো। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করবে। ধন্যবাদ।